তাহলে আমরা আজকে 164, 65, 66 এই তিনটা দ্বারা আগে আমরা আলোচনা করি। যদি সময় থাকে তাহলে আমরা 167 দ্বারা নিয়েও আলোচনা করব। 164 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে আসামির স্বীকারোক্তি রেকর্ড, অর্থাৎ একটা মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা দুইটা বিষয় খুবই নজর দিতে হবে। একটা বিষয় হচ্ছে আপনার এই যে 161 দ্বারা সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে হবে, আর একটা হচ্ছে আসামির স্বীকারোক্তি রেকর্ড করতে হবে। এই দুইটা বিষয় তদন্তকারী কর্মকর্তা যারা সাব ইন্সপেক্টর হবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে একটা মামলা তদন্তর ক্ষেত্রে আসামির জবানবন্দি রেকর্ড করা আর সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা, এটা হচ্ছে মামলার প্রধান একটা অংশ। এই দুইটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তার মধ্যে এই যে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 164 দ্বারা হচ্ছে জবানবন্দি রেকর্ড করার ক্ষমতা, আর 364 দ্বারা 164 আর হচ্ছে 364 দ্বারায় বলা আছে যে এই জবানবন্দি কোন পদ্ধতিতে লিপিবদ্ধ করবে সেটা 364 দ্বারায় বলা আছে। এর সাথে আমাদের পিআরবি আছে 467 এবং 283 বিধি। তাহলে এখানে আমরা পিআরবি পেলাম কত, 467 আর 283 বিধি। আর এর সাথে আমাদের সাক্ষ্য আইনের কিছু ধারা আছে, সেটা হচ্ছে 24 থেকে 30 ধারা পর্যন্ত। আমরা মনে হয় সকলেই জানি যে সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত স্বীকারোক্তি লিপিবদ্ধ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। তাহলে 164 আর 364 এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় বলছে যে আসামির স্বীকারোক্তি কিভাবে গ্রহণ করবে সেই ক্ষমতা, আর এটা কিভাবে লিপিবদ্ধ করবে তার পদ্ধতি বলা আছে 364-তে। আর এই বিষয়গুলো নিয়ে আমি আবার রিপেয়ার করি, পিআরবি 467 এবং 283 বিধিতেও উল্লেখ করা আছে। পাশাপাশি সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারায়ও এই স্বীকারোক্তি বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। এই 164 ধারায় আপনার তিনটা কোটেশন আছে, 164 ক্লোজ 1, 164 ক্লোজ 2, 164 ক্লোজ 3। আমরা আগে এই তিনটা বিষয় জানি। 164 ক্লোজ 1-এ যে কথাটা বলা আছে যে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আমরা সবাই কিন্তু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যাদেরকে বললাম। তাহলে মেট্রোপলিটন এলাকার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্য এলাকার জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ইহা ব্যতীত সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার ব্যতীত। আমি কিন্তু এখানে তিনটা কথা বলছি, একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, কিন্তু পুলিশ অফিসার ব্যতীত, অর্থাৎ পুলিশ অফিসার স্বীকারোক্তি গ্রহণ করতে পারবেন না। তাহলে পারবেন কারা? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর সরকার যদি কাউকে ক্ষমতা দেয় তাহলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও একজন আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন, কিন্তু আপনার পুলিশ অফিসার লিপিবদ্ধ করতে পারবেন না। এটা বলা আছে। এই যে ক্ষমতা কে, যে আপনার কোন পদের অফিসার এই যে আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন সেই ক্ষমতা দেওয়া আছে 164 ক্লোজ 1-এ। আবার একটু বলি কে কে এই 164 ধারা মোতাবেক আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন।
মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অন্য এলাকার জন্য প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, আর সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, কিন্তু পুলিশ অফিসার নহে। এইরূপ ব্যক্তি এই আসামির নিকট হইতে স্বীকারোক্তি গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে ক্ষমতা। এটা বলা আছে 164 ক্লোজ 1-এ। 164 ক্লোজ 2-এ যেটা বলা আছে যে এই স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট যে কোনো পদ্ধতিতেই লিপিবদ্ধ করতে পারবেন, তার যে রকম মনে ইচ্ছা হয় যেভাবে হোক সেইভাবেই লিপিবদ্ধ করতে পারবেন। তবে স্বীকারোক্তি লিপিবদ্ধের বিষয়ে অবশ্যই তাকে ফৌজদারি কার্যবিধি আইনে 364 দ্বারা যে বিধান আছে সেই বিধান অনুসরণ করে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ সেই পদ্ধতি অনুসরণ করে আপনি এই ম্যাজিস্ট্রেট কি করবে, এই আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। তাহলে সে কিন্তু তার মন গড়া বা সে যেমন খুশি জিজ্ঞাসা করতে পারে, সব কিছু করতে পারবে, কিন্তু লিপিবদ্ধটা করতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 364 বিধি অনুসারে। এটা বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 164 ক্লোজ 2। 164 ক্লোজ 3-এ বলছে যে এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার আগে, অর্থাৎ 364 দ্বারা যে স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন এর আগে কি করতে হবে সেই বিষয়টা আবার এখানে 164 ক্লোজ 3-এ বলছে যে আসামিকে পুরো বিষয়টা আগে বোঝাইতে হবে যে আপনি স্বীকারোক্তি করতে বাধ্য নহে। অর্থাৎ আপনি স্বীকারোক্তি করবেন এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি চাইলে করতে পারেন অথবা না চাইলে আপনি করতে পারেন না, আপনাকে কেউ জোর করবে না স্বীকারোক্তি করার জন্য। তারপরে এই স্বীকারোক্তি যদি আপনি করেন তাহলে এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। এই স্বীকারোক্তির ফলে আপনি কিন্তু ফৌজদারি মামলার অপরাধে জড়িত হতে পারেন। আবার তাকে বলবে যে আপনাকে কেউ প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কি স্বীকারোক্তি আদায় করছে কিনা সেই বিষয়টাও আমাকে ক্লিয়ার করে বলতে পারে। আর আপনি যদি স্বীকারোক্তি না করেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি নাই, আর আপনি যদি স্বীকারোক্তি করেন তাহলে এটা কিন্তু আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। মানে তিনি যত ধরনের প্রশ্ন তার বিপক্ষে হতে পারে সেই বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করবেন। ম্যাজিস্ট্রেট বোঝাবে, হ্যাঁ। এরপরও যদি আসামি বলে যে না আমি স্বীকারোক্তি দিতে চাই, আমার জেল হোক ফাঁসি হোক আমার তাতে কোনো আপত্তি নাই, এই ঘটনার আমি যেসব মানে যে কারণে আমি তাকে হত্যা করছি বা যে কারণে এই ঘটনা ঘটাইছি সেই বিষয়ে আমি আপনাকে বলতে রাজি। তারপরেও ম্যাজিস্ট্রেট কি করবে, তাকে একটা ডেমো দেখাবে যে আমি যে আপনাকে এই কথাগুলো বলছি যে আমি ম্যাজিস্ট্রেট অমক এই মর্মে অঙ্গীকার করছি যে আসামি অমককে তাকে বলা হয়েছে যে আপনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়, আপনাকে কি কেউ প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করছে কি না, এই স্বীকারোক্তি করলে এটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এই স্বীকারোক্তির ফলে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে, এই স্বীকারোক্তির ফলে আপনার জেল জরিমানা হতে পারে, আপনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়, মানে সকল ধরনের কথা বলে তারপরেও যদি সে স্বীকারোক্তি করতে চায় তাহলে সেই কথাগুলো লিখবে, লিখে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে এবং তাকে দিয়ে স্বাক্ষর করাবে। এটা বলা আছে। ডেমোটাও তাকে দেখাবে, জানাবে যে আপনাকে কিন্তু এইভাবে লিখিত আকারে দিতে হবে। এরপরেও যদি কেউ স্বীকারোক্তি করতে চায় তাহলে এই ম্যাজিস্ট্রেট 364 ধারার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে স্বীকারোক্তি গ্রহণ করবে। তা আমরা 364 ধারা যখন পড়াবো তখন কোন পদ্ধতিতে এই স্বীকারোক্তি গ্রহণ করবে সেটা আমরা তখন ওখানে জেনে নিব।
তাহলে এখানে ম্যাজিস্ট্রেটকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই কথাগুলো, অর্থাৎ স্বীকারোক্তি গ্রহণ করার ক্ষমতা হচ্ছে 164 দ্বারা, আর স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা হচ্ছে 364 দ্বারা, আর পিআরবি হচ্ছে 467, আর এর সাথে আপনার যদি দিতে চান সাক্ষ্য আইনের 24 থেকে 30ও ব্যবহার করতে পারেন প্রাসঙ্গিকতার যে বিষয়টা। এটা ছিল আমাদের 164 দ্বারার আলোচনা। তাহলে 164 দ্বারা শুরু আমরা কি পেলাম, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, কিন্তু পুলিশ অফিসার নয়, এইরূপ ব্যক্তি আসামির নিকট হইতে স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন। এটা ছিল 1 নম্বরের কথা। 164 বলছে ম্যাজিস্ট্রেট তার স্বীকারোক্তি গ্রহণ করা থেকে সকল পন্থা অবলম্বন করবে, কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে তিনি অবশ্যই 364 দ্বারা যে বিধান, যে লিপিবদ্ধ যে বিষয়গুলো আছে সেইভাবে লিপিবদ্ধ করতে হবে। এটা বলা আছে 164(2)। 164(3) যেটা বলছে যে এই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার আগে আসামিকে সকল পুঙ্খানু বিষয়, যে স্বীকারোক্তি করলে কি হবে, আপনি স্বীকারোক্তি করতে বাধ্য না, আপনাকে কেউ, যে কথাগুলো আগে বললাম, এই বিষয়টা তাকে বোঝাইতে হবে, তাকে সময় দিতে হবে। এই বোঝানোর পরেও তাকে 3 ঘন্টা সময় দিবে ম্যাজিস্ট্রেট, যে আপনি একা একা বসে ভাবেন যে আপনি স্বীকারোক্তি করতে রাজি কিনা। তারপরে যদি সে রাজি হয়, তারপরে ম্যাজিস্ট্রেট 364 ধারা মোতাবেক স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। এটা ছিল হচ্ছে আমাদের 164 ধারার আলোচনা। এটা যদি আপনার ক্লিয়ার বোঝেন। হ্যাঁ, 3 ঘন্টা সময় দিবে। এটা কি লেখা আছে 3 ঘন্টা সময় দিবে? এটা আপনি যখন 467 ধারা যাবে, 364 ধারা, ওখানে আপনাকে লেখা আছে যে এই আসামিকে 3 ঘন্টা ম্যাজিস্ট্রেট তার কামরায় বা কোনো একটা স্থানে তাকে রেখে তাকে এই বিষয়টা বোঝাবে, শোনাবে যে আপনি কিন্তু স্বীকার, দেখেন আপনি ভাবেন, চিন্তা করেন, তাকে সময় দিবে যে আপনার মন মানসিকতা ভালো থাকতে পারে কিনা, যেটা বইয়ের ভাষা। এখন বাস্তব তো ভিন্ন রূপ ধারণ করে, সেগুলো তো আমরা বলবো না, যে বইয়ে এগুলো বলা আছে। সব কিছু ডিটেল জানার পরে 3 ঘন্টা পরে আমরা পুনরায় তাকে ডাকবে। তারপরে যদি স্বীকারোক্তি করতে ইচ্ছুক হয়, তাহলে তার কাছ থেকে একটা লিখিত নিয়ে তার স্বীকারোক্তি গ্রহণ করবে। এখানে কি 160 করে কি আপনার নির্দিষ্ট একটা সময় আছে, দীর্ঘ সময় না, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা পরে আবার তাকে সুযোগ দেয় নাকি, এরকম কোনো বিষয় আছে নাকি? প্রথম তো ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেট এই কথাগুলো তাকে 10 মিনিট বা 15 মিনিট ধরে বোঝাইলো যে আপনি এই কার্যক্রমগুলো আপনি করতে পারবেন না, মানে এগুলো আপনাকে বাধ্যবাধকতা নয় যে আপনার স্বীকারোক্তি করতে হবে। তারপরে যদি সে বলে যে ঠিক আছে আমি স্বীকারোক্তি করতে স্যার ইচ্ছুক, তখন তাকে নির্দিষ্ট একটা সময়, যেটা বইয়ের ভাষায় যেটা বলে যে 3 ঘন্টা পর্যন্ত তাকে সময় দিবে, যে আপনি 3 ঘন্টা ধরে, মানে 3 ঘন্টা এই সময়ের মধ্যে আপনি দেখেন, চিন্তা ভাবনা করে আপনাকে 3 ঘন্টা পরে আমি ডাকবো। ডাকার পরে আপনি যদি স্বীকারোক্তি করতে চান, তাহলে আমি 364 ধারা মোতাবেক আপনার কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করবো। তাকে নির্দিষ্ট একটা সময়, কিন্তু সেটা 3 ঘন্টার কম হবে না, যেটা বলা একবারে নেন। অনেকবার 164 এসে গেছি, কিন্তু তাকে অনেক প্রায় 4 5 6 ঘন্টা সময় দেয় এবং একবার নিয়ে অপেক্ষা করায়। আমি যে কথাটা বললাম ওইটাই, যে তাকে সময় দিবে, তবে 3 ঘন্টার কম হবে না। আপনি তো 4-5 ঘন্টা কইলেনি, ঠিকই তো আছে, ঠিক আছে। এটা বলা আছে 164 দ্বারা। দেখেন এটা অনেকে খালি 2-3 কথা বলছেন যে 164 দ্বারা ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন, এর বাইরে অনেকেই কিছু জানেন না। কিন্তু দেখেন কত কথা আমরা কিন্তু এখানে আলোচনা আসলাম। এরপরে যখন 364-তে আসবো, সেখানে আবার কিভাবে লিপিবদ্ধ করতে হবে সেই বিধানগুলো বলা আছে, তখন আরও কিছু জানতে পারবো। কিন্তু যাক, আমরা এবারে 165 ধারাটা নিয়ে একটু আলোচনা করি। 165 দ্বারা আমরা তো আগে পড়াইছিলাম যে তল্লাশি 2টা পার্ট, একটা হচ্ছে পরোয়ানা আমলে আর একটা হচ্ছে বিনা পরোয়ানা। তাই এই যে পুলিশ অফিসার 165-66 দ্বারা কিন্তু বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, এটা হয়তো জানেন কিনা আমি জানি না। এখানে বলা আছে এই 165 দ্বারা আবার এখানে কয়টা, 5টা পার্ট দেওয়া আছে। কয়টা পার্ট? 5টা পার্ট দেওয়া আছে। এখানে 5টা পার্টে বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে, অন্য কোনো সময় না, কিন্তু যে কোনো একটা মামলা সে তদন্তকালে যদি জানতে পারেন যে তার মামলা সংক্রান্ত কোনো দলিল বা বস্তু তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তির বাড়িতে আছে, তখন তিনি এই দলিল বা বস্তু নিজে যেয়ে তল্লাশি করতে পারেন বা অন্য কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন। তাহলে আমি কি বললাম, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত কাজ পরিচালনাকালে যদি জানতে পারেন যে তার থানা এলাকার মধ্যে তার মামলা সংক্রান্ত কোনো দলিল বা বস্তু কোনো ব্যক্তির হেফাজতে আছে, এই কারণটা যথাযথভাবে তিনি লিপিবদ্ধ করিয়া তিনি ওই বাড়িতে তিনি নিজে যেও তল্লাশি করতে পারেন অথবা অন্য কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন। আগে আপনি এই যে 165 ক্লোজ একটা একটু বোঝেন। তাহলে 165 ক্লোজ একে কি বলছে, কে পারবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারবে। আর কে পারবে? মামলা তদন্তকারী কর্মকর্তা পারবে। কখন পারবে? মামলা তদন্তকালে। যদি তদন্ত শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর এটা করার সুযোগ নাই, যে চার্জশিট দিয়ে দিল সেক্ষেত্রে। তাহলে মামলা তদন্তকালে তিনরা পারবেন কি, তার থানা এলাকার মধ্যে, কোথায়? তার থানা এলাকার মধ্যে কোনো মামলা সংক্রান্ত কোনো দলিল বা বস্তু কোনো ব্যক্তির হেফাজতে আছে, তিনি জানতে পারলো, এই বিষয়টা তিনি কেস ডায়েরিতে প্লাস জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করিয়া নিজে যায় তল্লাশি করতে পারেন অথবা অন্য কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন। এটা ছিল 165 ক্লোজ 1। আর তল্লাশি মানেই তো আমরা পিআরবি 280 বিধি ব্যবহার করব। 165 ক্লোজ 2 বলছে, সহজভাবে নিবেন, বেশি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। 165 ক্লোজ 2 বলছে যে যদি সম্ভব হয় তাহলে তিনি নিজে যেই তদন্ত অর্থাৎ তল্লাশি কাজ পরিচালনা করবেন। ওই যে একের কথা, যে হয় মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি যাবেন, নাহলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যাবেন, যেহেতু যার মামলার কাজ সে নিজে যাবে, এই কথা বলা আছে 2। একে তো বলছে যে এই ব্যক্তি করতে পারবে, কিন্তু 2 বলছে যদি আপনার সম্ভব হয় তাহলে যে যার মামলা সেই ব্যক্তি নিজে যেয়ে এই তল্লাশি কাজ পরিচালনা করবে। এটা বলা আছে 165 ক্লোজ 2। 165 ক্লোজ 3 বলছে যে ওই ব্যক্তি অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি যেতে পারছেন না, হয়তো তিনি অসুস্থ বা অন্য কোনো কারণে এই তল্লাশি করতে তিনি যাইতে পারছেন না, সেক্ষেত্রে তিনি কি করবেন, তার অধীনস্থ কোনো ব্যক্তিকে দিয়ে তিনি এই তল্লাশি কাজ পরিচালনা করতে পারেন। এটা বলা আছে 165 ক্লোজ 3। তাহলে 165 ক্লোজ যাকে বলছে যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্তকারী কর্মকর্তা তার থানা এলাকার মধ্যে মামলা সংক্রান্ত কোনো দলিল বা বস্তু আছে, সেক্ষেত্রে নিজে যেও তল্লাশি করতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে তল্লাশি করতে পারেন। 2 কি পেলাম? 2 পেলাম যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি নিজে যে করাটাই সবচেয়ে বেটার, অর্থাৎ তিনাকে করার জন্য নির্দেশ দিচ্ছে। এখন 2 যদি দেখলো যে সেই ব্যক্তি না যাইতে বললো, তাহলে সেক্ষেত্রে আবার তিনি আর একটা অপশন দিল যে ঠিক আছে, আপনি যখন যাইতে পারতেছেন না, আপনার কী কারণ সেই বিষয়টা লিপিবদ্ধ করে আপনি আপনার অধীনস্থ কাউকে দিয়েও আপনি এই তল্লাশি কাজ পরিচালনা করতে পারবেন। এটা বলা আছে। এখন 165 ক্লোজ 4 যেটা বলা আছে যে সেটা হচ্ছে যে আপনি এই যে 165 ক্লোজ 1 বা 165 ক্লোজ 2 নিজে বা অন্যকে দিয়ে যখন তল্লাশি কাজ পরিচালনা করবেন ওই বাড়িতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 103 ধারা বিধান অনুসারে করতে হবে। যেটা ওই যে আবদ্ধ স্থানে আমরা যেভাবে তল্লাশি করি সেই একই নিয়মে, এবং সাক্ষীদের উপস্থিতিতে আপনার তল্লাশি করতে হবে। আবদ্ধ স্থানে তল্লাশি 102 আর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি 103 বা জব্দ তালিকা করতে হবে।
যেটা 103-এ বলা আছে, ওই বিধানটাকে আপনাকে ফলো করার জন্য বলছে 165 ক্লোজ 4। 165 ক্লোজ 5-এ বলছে যে আপনি তল্লাশি কাজ পরিচালনা করার পরে আপনি যে মালামাল পেলেন সেই মালামাল বস্তু বা দলিলের কপি আপনি এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এটা ছিল 165 ক্লোজ 5। বিষয়টা একেবারে সহজ, এটা কঠিন কিছু না। এখানে প্রথম বললো যে তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এখতিয়ারধীন থানা এলাকার মধ্যে তার মামলা সংক্রান্তে কোনো দলিল বা বস্তু থাকলে তিনি নিজে বা তার অধীনস্থ কাউকে দিয়ে তল্লাশি করাইতে পারে। 2-এ বলছে তিনি নিজে করাটাই বেটার। 3-এ বলছে তিনি যদি 2 ধারা মোতাবেক না পারে তাহলে 3 ধারা মোতাবেক তার অধীনস্থকে দিয়েও তল্লাশি করাবে। 4-ই বলছে যে তল্লাশিকারে ফৌজদারি কার্যবিধি আইনের 102 ও 3-এর যে বিধানটা আছে সেই বিধানটা ফলো করতে বলছে। আর 5-এ যেটা বলছে যে আপনি তল্লাশি করে যে মালামাল পেলেন এই জব্দ তালিকা বা মালামালগুলো আপনি আপনার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন বা ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। এই ছিল হচ্ছে আমাদের 165 ক্লোজ 1, ক্লোজ 2, ক্লোজ 3, ক্লোজ 4, ক্লোজ 5 এর সাথে পিআরবি 280 বিধি আমরা ব্যবহার করব। এটা হচ্ছে নিজ থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি। এই যে কি আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? তাহলে আমি 166 ধারায় যাব, নাহলে এটাকে নিয়ে আবার একটু 164-65 নিয়ে আবার আলোচনা করবো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে আপনার প্রশ্ন হইতে পারে যে নিজ থানা এলাকায় কি পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে? হ্যাঁ পারে। বা নিজ থানা এলাকায় মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থ কাউকে দেখি তল্লাশি করাইতে পারেন? পারে। তবে তল্লাশিকালে কোন বিধান অনুসরণ করতে হবে? এই যে ফৌজদারি কার্যবিধি 102 ও 3 ধারা বিধান অনুসরণ করতে হবে। তারপরে মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থকে দিয়ে কি যে তল্লাশি করাইতে পারেন? হ্যাঁ, 1-এও বলছে আবার 3-এও বলছে। তো এই বিষয়গুলোই। তাহলে আমি কি 166-তে যাব? সবাই কেউ একটু কমেন্ট করেন, তাহলে আমি এগোবো। কারণ আমি নিজে মুখস্থ করার জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদের সুবিধার জন্য আমি পড়ানোর চেষ্টা করি। নাজমুল বলছে জি, আপনি এগোতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা 165 ধারাটা তো ক্লিয়ার বুঝলাম। 166 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন, তার মামলা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন যে তার মামলা সংক্রান্ত কোনো বস্তু বা আলামত অন্য থানার এখতিয়ারধীন এলাকায় আছে, সেটা তিনি কিভাবে তল্লাশি করবেন? এখানে বলছে পুলিশ ইন্সপেক্টরের নিম্নে নয় এই তল্লাশি করতে হলে অন্য থানা এলাকায়, সেটা বলছে। তাহলে এখানে অন্য থানা এলাকায় যদি তল্লাশি কাজ পরিচালনা করতে হয় তাহলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তার কোন মামলা সংক্রান্ত কোন আলামত কোন স্থানে আছে এই বিষয়টা লিপিবদ্ধ করে একটা লিখিত আদেশ ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করবে যে আপনার থানা এলাকায় রহিমের বাড়িতে আমার এই মামলা সংক্রান্ত কিছু দলিল বা বস্তু আছে যা জরুরি ভিত্তিতে তল্লাশি করার প্রয়োজন। আপনি উক্ত মালামাল তল্লাশি করার পরে আমাকে উক্ত মালামালের কপি বা মালামাল সহ আমার নিকট ফেরত প্রদান করার জন্য অনুরোধ করা হলে এইভাবে একটা লিখিত আদেশ দিবে। কোন থানার? অর্থাৎ আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে থানা এলাকায় আপনার আছে, আপনার মামলা সংক্রান্ত কোনো দলিল বা বস্তু আছে, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটা লিখিত আদেশ দিবেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তায় এই আদেশটা পাওয়া মানে তিনি একটা পরোয়ানা পাইছেন, এটা ধরে নেবেন। এবং এই পরোয়ানা মূলে ফৌজদারি কার্যবিধি আইনের 165 ক্লোজ 1 বিধান অনুসারে তিনি নিজে যেও তল্লাশি করতে পারেন বা তিনার অধীনস্থ কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন, যেটা আমাদের ফৌজদারি কার্যবিধি 165 ক্লোজ 1 দ্বারা যেটা বলা আছে। এটা হচ্ছে 166 ক্লোজ 1-এ বলা আছে।
166(2) যে এক ধারা মোতাবেক যে অফিসার যে ওখানে তল্লাশি করলো, তল্লাশি কালে তিনি যে মালামাল পেলেন, এই মালামালগুলো তিনি কি করবেন, এই যে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিকোজিশন পাঠাইছেন বা লিখিত আদেশ পাঠাইছেন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই মালামাল জব্দ তালিকা সহ প্রেরণ করবেন। এটা হচ্ছে 166(2). তাহলে 166 যাকে কি পেলাম, যে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট একটা লিখিত আদেশ দিবেন তার মামলা সংক্রান্ত কোনো বস্তু বা আলামত যে ব্যক্তির বাড়িতে আছে সেই ব্যক্তিতে বাড়িতে তল্লাশি করার জন্য। আর ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 165 বিধান অনুসারে তিনি তল্লাশি কাজ পরিচালনা করবেন। এটা বলা আছে 166(1). 166(2) যেটা বলা আছে সেটা হচ্ছে যে তল্লাশি করার পর যে আলামত পাবে তার একটা জব্দ তালিকা সহ এই আলামত এই সংশ্লিষ্ট থানার যে থানা আপনাকে রিকোজিশন দিচ্ছে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করবে। এটা হচ্ছে 166(2) বলা আছে। 166(3) যে কথা বলা আছে যে এই যে 166(1) এই কাজ পরিচালনা করার ক্ষেত্রে যদি বিলম্ব সৃষ্টি হয় এবং এই আলামত উদ্ধার করা সম্ভব হবে না, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি অন্য থানা এলাকায় যেয়ে তিনি তল্লাশি কাজ পরিচালনা করতে পারবেন। যেটা আমরা ওই যে গ্রেপ্তারি পরোয়ানা যেটা পড়ে আসছিলাম কত ধারা 84(3) যে পরে জানাবে আগে যে ব্যক্তিকে গ্রেপ্তার করুক, তারপরে ওই সংশ্লিষ্ট থানাকে অবগত করবে। এখানেও ঠিক 166(3) বলছে যে আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বা আলামত পাওয়ার সম্ভাবনা না থাকে এই ফর্মালিটি মেনটেন করতে যে 166(1) দ্বারা, সেক্ষেত্রে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি ওই থানা এলাকায় যেয়ে তিনি ওই বাড়িতে বিনা পরোয়ানায় তল্লাশি করবেন এবং যে মালামাল পান তার একটা জব্দ তালিকা তৈরি করবেন। এটা বলা আছে 166(3). অর্থাৎ ভিন্ন থানা এলাকায় যেও আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করতে পারবেন, আপনার ওই আলামত বা বস্তু উদ্ধার করে আনতে পারবেন। এটা বলা আছে 166(3)। 166(4) যেটা বলা আছে যে এই যে 3 মোতাবেক যে ওই থানা এলাকায় যে কি করলেন, তল্লাশি কাজ পরিচালনা করলেন, তখন তল্লাশি কাজ শেষ হওয়ার পরে তিনি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই বিষয়ে অবগত করবেন এবং যে মালামাল পাইছেন তার একটা জব্দ তালিকার একটা কপি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিকট প্রেরণ করবেন। এটা হচ্ছে 166(4). এই 4টা পয়েন্ট ছিল। এর সাথে আমরা PRB 280 বিধি ব্যবহার করব। তাহলে 166(1), 2, 3, 4 একটু আমরা সহজ করি যে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত আদেশের মাধ্যমে বিনা পরোয়ানায় তল্লাশি করাইতে পারবেন এবং তিনি এই যে 165 ধারা মোতাবেক ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তল্লাশি কাজ পরিচালনা করবেন। এটা বলছে 166(1). 166(2) এই তল্লাশি করার পরে যে আলামত পাবে তার একটা জব্দ তালিকা করে জব্দ তালিকা সহ তিনি এই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। এটা হচ্ছে 166(2). 166(3) বলা আছে যে এই কাজ পরিচালনা করতে গেলে আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বা আলামত না পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই এলাকায় যেয়ে কী করবেন, তল্লাশি কাজ পরিচালনা করবেন, আলামত জব্দ করবেন এবং তিনি 166(4) বলছে যে ওই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন এবং জব্দ তালিকার একটা কপি প্রেরণ করবেন। এই ছিল 166 আলোচনা। এর সাথে PRB 280 বিধি আমরা ব্যবহার করব। এই যে 164, 165, 166 ধারার যে বিষয়গুলো, একটা হচ্ছে 3টা কোটেশন 164 ধারার, 165 ধারা 5টা কোটেশন, 166 ধারা 4টা কোটেশন গুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। এখন যদি এই ধারাগুলোর কোনো জায়গা যদি আপনার বুঝতে অসুবিধা থাকে
আপনারা আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি আবার দরকার হলে আবার পুনরায় রিপ্লে করব।